নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এবিভিপির প্রাক্তন ছাত্রনেতা যোগদান করলেন তৃণমূলে। শিশু মৃত্যুর পর এলাকায় মেডিকেল ক্যাম্প দুবরাজপুরে। দুঃসাহসিক চুরি দুবরাজপুর পৌরসভার নাপিতপাড়ায়। স্কুলে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে উপলক্ষে সচেতনতামূলক শিবির। নিম্নমানের সামগ্রী দিয়ে পিচের রাস্তা তৈরির অভিযোগ গ্রামবাসীদের। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি সিউড়িতে। স্কুলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূর্তি উন্মোচন বোলপুরে। টাকার ডাক্তারের দ্বিতীয় বর্ষ মৃত্যুদিন স্মরণ বোলপুরে। ডিজিটাল লেনদেন নিয়ে সচেতনতামূলক শিবির তাঁতিপাড়ায়। কমরেড মতিউর রহমান ও অরুণ মিত্রের স্মরণ সভা সিউড়িতে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা ইলামবাজারে। আজ শনিবার ২৭শে জুলাই সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবের আলী খানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবিভিপির প্রাক্তন ছাত্রনেতা সোমনাথ বসাক। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহসভাপতি প্রীতম দাস সহ ব্লক অঞ্চল নেতৃত্ববৃন্দ। সোমনাথ বসাক ২০১৪ সাল থেকে সক্রিয়ভাবে বিজেপি সহ এবিভিপির সাথে যুক্ত ছিলেন। এমনকি রাজ্য কমিটির সদস্য এবং বীরভূম জেলা এবিভিপি কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন ২০২১ সাল পর্যন্ত। সাঁইথিয়া ব্লকের বনগ্রাম অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি অরবিন্দ ব্যানার্জি জানান, সোমনাথ দলে আসাতে দল আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে এই আমাদের বিশ্বাস। যোগদানকারী এবিভিপির প্রাক্তন ছাত্রনেতা সোমনাথ বসাক জানান, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির নীতি আদর্শকে সামনে রেখে আমি তৃণমূল কংগ্রেসের পরিবারে যোগদান করলাম। দল আমাকে যখন যেখানে প্রয়োজন মনে করবে আমি সব রকমভাবে দায়িত্ব পালনে প্রস্তুত। এদিন তিনি আরও জানান, আমি সোমনাথ বসাক পূর্বে ২০১৪ থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বীরভূম জেলার বিভিন্ন দায়িত্ব পালন করেছি। স্টেট কমিটির মেম্বার ছিলাম। বর্তমানে ২০২১-এর পর থেকে কোনো রাজনৈতিক কার্যকলাপে যুক্ত ছিলাম না। তবু আজকে সাবের কাকুর কাছে তৃণমূল কংগ্রেস পরিবারে নিজেকে যুক্ত করলাম। আগামী দিন তৃণমূল কংগ্রেসের যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের দুবরাজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শিশু মৃত্যুর পর এলাকায় যায় জেলা মেডিকেল টিম। তারা দুদিন ঘুরে দেখেন এলাকা। মেডিকেল টিমের সদস্যরা এলাকায় কয়েকটি বাড়িতে জমা জলে এডিস মশার লার্ভা থেকে মানুষকে আরও বেশি করে সচেতন হতে বলেন।
এবার ওই 4 নম্বর ওয়ার্ডের ডোমপাড়াতে বসলো মেডিকেল ক্যাম্প, যেখানে একজন চিকিৎসক ও বিভিন্ন চিকিৎসাকর্মী রয়েছেন। রক্ত পরীক্ষার পাশাপাশি রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে এই ক্যাম্প থেকে। সঙ্গে যাকে যেমন দরকার সেরকম ওষুধ দেওয়া হচ্ছে বিনামূল্যে। চিকিৎসার জন্য স্থানীয়দের ভিড় রয়েছে। এদিন চিকিৎসক খায়রুল আলম জানান, আমাদের পৌরসভার যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে খোলা হয়েছে এবছর থেকে, সেই পৌরসভারই আমাদের আন্ডার থেকে এই ক্যাম্পটা খোলা হয়েছে। পৌরসভার আমাদের কি দেখছেন? বেসিক্যালি এখন যে সিজন চলছে বর্ষাকালে আমাদের এখানে এখন ডেঙ্গু, ম্যালেরিয়া এবং স্ক্রাব টাইফাসের এখন খুব বেশি একটা প্রকোপ দেখতে পাচ্ছি। রিসেন্টলি আমরা এখন একটা খুব কিছু পজিটিভ কেসও পেয়েছি। সেই ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে, যেমন এখানে একটা উদাহরণস্বরূপ একটা ক্যাম্প করেছি। আমরা নিতান্ত যে একদম বেস লেভেলে গিয়ে পেশেন্টগুলোকে দেখার চেষ্টা করছি। মেনলি ফিভার উইথ র্যাশ আছে, বডি এক আছে, সেসব পেশেন্টগুলোকে আমরা খুঁজে বের করে দেখার চেষ্টা করছি এবং আগে থেকে একটা এই পেশেন্টগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, আগে থেকে আমাদের একটা প্ল্যানিং ছিল যে বর্ষাকালে প্রতি বছরই হয়, এবারও সেরকম হয়েছে। এবারে পজিটিভ কেসটা আগে থেকে ধরা পড়েছে, হয়তো পেশেন্ট পার্টি যায়নি বা কোনো রকম একটা গ্যাপ থেকেছে। সেই গ্যাপটা পূর্ণ করার জন্য আমরা আরও তাড়াতাড়ি লেগে পড়েছি, যাতে এইসব কেস আরও পজিটিভ না আসে এবং সেগুলো আগে থেকে আমরা ট্রিটমেন্ট করতে পারি। এই পেশেন্ট আমি মোটামুটি এখন যা পেশেন্ট দেখেছি তার মধ্যে অনেক 5-6টা পেশেন্টের আমি উপসর্গ পেয়েছি। সেগুলো স্যাম্পল নেওয়া হয়েছে এবং সেগুলো পজিটিভ হলে আমরা অবশ্যই সেগুলো আরও তাড়াতাড়ি স্টেপ নেব এবং সেটাকে আরও ফার্দার ট্রিটমেন্ট করার সুস্থ করে তুলবো পেশেন্টগুলোকে। আমার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ খায়রুল আলম, আমি এখানকারই বাসিন্দা, এখানকারই ছেলে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের দুবরাজপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের নাপিতপাড়ায় গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। চোরেরা ওই বাড়ির দোতলায় উঠে আলমারি খুলে 50,000 টাকা নগদ, সোনার কানের এবং পাশের শোকেসে থাকা 4টি কয়েন ভর্তি ভার নিয়ে যায়। বাড়ির বাইরে ফেলে দিয়ে যায় নকল গয়না। আলমারি থেকে সমস্ত জিনিস বার করে তছনছ করে দেয়। চোরেদের বাধা দিতে গিয়ে আহত হন 76 বছরের বাড়ির গৃহকর্তা সুধীর রোজ। জানা গেছে বাড়ির গৃহকর্তা সুধীর রোজ ওই বাড়ির নিচের তলায় তার স্ত্রীকে নিয়ে থাকেন। পাশের ঘরে থাকেন বাড়ির বড় ছেলে সুশান্ত রোজ। ওপরের 2টি ঘর বাড়ির ছোট ছেলে কাজল রোজের। ঘরগুলি ছোট হওয়ার কারণে ছোট ছেলে অন্য জায়গায় আবাস যোজনার ঘর পাওয়ায় সেখানে থাকে। ছোট ছেলে কাজল রোজ বাজারে মহিলাদের শাখার ব্যবসা করেন। এবার পুজোতে ব্যবসার কাজে লাগাবার জন্য বাড়িতে 50,000 টাকা ও 4টি ভাড়ে প্রায় 1 লক্ষ টাকা রেখেছিলেন। চুরি করার সময় ধস্তাধস্তি হয় বাড়ির 76 বছর বয়সী গৃহকর্তার সঙ্গে। তাকে লোহার কোনো জিনিস দিয়ে মাথায় আঘাত করতে গেলে তিনি মাথা সরিয়ে নিলে তার হাতে আঘাত লাগে বলে জানান প্রত্যক্ষদর্শী তথা বাড়ির গৃহকর্তা সুধীর রোজ। ঘটনার খবর দেওয়া হয় দুবরাজপুর থানায়। তদন্তে নেমেছে পুলিশ। এদিন বাড়ির গৃহকর্তা সুধীর রোজ জানান, একটা চুরির ঘটনা ঘটেছে আমার বাড়িতে। তো আমাদের দোতলা বাড়িতে 2টো রুম আছে ছোট ছেলের। বর্তমানে রাস্তার দিকে অন্য বাড়ি যায়, সকালের দিকে যেন থাকে না, সকাল দিকে থাকে আর রাত্রের দিকে চলে যায়। নিচে একটা রুমে আমি, আমার স্ত্রী, আমাদের বয়স মোটামুটি 13.5। তো এখন একজন দেখছি আমার ওখানে একটা রুমে আলমারি আছে, সেই আলমারিতে খোলা দিকে আমার ঘুম তো ভেঙে গেল। তারপরে আমি প্রসাব রয়েছে, আমি যখন উঠছি তখন কপাটে দাঁড়ালো। তা আমি উঠে যেমনি উঠছি তখন বাইরে বেরিয়ে 2জনা ছিল, একজন আর ও, 2জনা মিলে কপাটটা লাগাতে খুঁজছে। আর হাতে একটা ইয়ে মতন আছে, ছিনির মতন, সেটা আমার হাতে 2-4 বারে দিচ্ছে আর এমনি করে বাঁচাচ্ছে। আমি কপাট তো ছাড়ি না,
ও রাজি হচ্ছে আর আমি ফুলছি ফুলছি আমার স্ত্রী যখন জেগে গেল তখন ওরা আস্তে আস্তে দৌড়ে চলে গেল। কটার সময় ঘটনাটা হতো? আমি যখন ওরা যখন বেরোলো তখন 2:10 ঘড়িটা একদম নিজে দেখলাম 2:10। আপনার কি এই বাড়ির আলমারি থেকে কিছু নিয়ে যেতে পেরেছে? এর মাঝে কি কিছু পাই নাই, এর মাঝে ছিল এই আলমারিতে টাকা ছিল কিন্তু এইখান থেকে হাত দিয়েছে আর এই গলা হাত দেওয়ার সময় পাই নাই, কাগজটা নিচে গেছে আর এই কাগজগুলো সব বাই করেছিল, এটা আধার কার্ড ভোটার কার্ড এইসব রেশন কার্ড এইসব রাখা আছে। যা নিয়ে গেছে উপর থেকে নিয়ে গেছে? হ্যাঁ যা নিয়ে গেছে সব পথে। কতটা আতঙ্কিত আপনারা? হ্যাঁ কতটা আতঙ্কিত? কত রাত কতটা আতঙ্কিত আপনারা এখন? আমরা আমার জীবন আর আমার যা বয়স আছে আমি জীবন আর ভয় করি না, আমি ধরতে পেরে একজন ধরেও দিতাম, এরকম আমার সাহস আছে। কিন্তু যাই হোক ও রাতে অস্ত্র ছিল, আমাকে বাড়ি দিয়েছিল আর দরজাটা লাগান দিয়েছিল, আমি খুলবার চেষ্টা করছিলাম এই পর্যন্ত। আমার আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনার নামটা? আমার নাম সুধীর রুজ। সুধীর রুজ। কত বয়স আপনার? আমার 76। অন্যদিকে বাড়ির ছোট ছেলে কাজল রুজ বলেন, আমি আমাদের আরেকটা নতুন বাড়ি করেছি পৌরসভা থেকে, সেইখানে রাতে আমাকে ছুটি যেতে হয়। এবার এখানে দাদা বৌদি মা বাবা সবাই থাকে। এবার আমাকে ভোরবেলাতে ফোন করছে যে তোর বাড়িতে চুরি হয়েছে। এবার এসে দেখছি যে এরকম অবস্থা সব খোলা আছে। সামনে দুর্গাপূজা আসছে, তার জন্য কিছু টাকা রাখা ছিল, শাঁখার ব্যবসা করি মেয়েদের, তো সেই টাকাটি নিয়েছে। আর এখানে 4টা ভাড়ে ফুল ভাড় কয়েন ছিল, যে ওইগুলো বেচেও করে শাঁখা আমাকে ব্যবসা করতে হয়। তো সেটার জন্য কত টাকা ছিল ভাড়ের মধ্যে? ওই ভাড়ে মোটামুটি কিছু না হলেও 4টা ভাড়ে 1 লাখ টাকার মতো হবে, মানে সব 10 টাকার কয়েন আর নগদ 50,000 টাকা রাখা ছিল। ওটা কি ব্যবসার জন্য? হ্যাঁ। সোনার রিং আর একজোড়া বইয়ের সোনার রিং ছিল, আর কিছু সিটি গোল্ডের ব্যবহার করা চুরি ছিল, ওগুলো নিয়ে গিয়েছিল। এই রুমটা কি আপনার? এতে তুমি কি পথে বসলে? হ্যাঁ। কতটা ক্ষতি হলো আপনার? এই ব্যবসাতে কোমর ভেঙে গেল, তারপরে আমি পুজো তো করবো কি। অপরদিকে বাড়ির বড় ছেলে সুশান্ত রুজ জানান, কি হয়েছে একটু বলুন। হয়েছিল প্রথম পাঁচির পানিয়ে এসেছিল, তারপর সরাসরি একবার উপরে এসে গোটা আলমারি খুলেছে, আলমারি যাবতীয় জিনিস দেখেছে। একটা ব্যাগ ছিল, ব্যাগে সোনার কানের ছিল আর ইমিটেশন ছিল, ইমিটেশনগুলো লিখে দিয়েছে, সোনার কানের চলে গেছে। তারপর ওইখানে 3খানা ভাড় ছিল, 4খানা ভাড় ছিল, ভাড়গুলো গোটার ফুল ভর্তি ছিল, 10 টাকা কয়েন 5 কয়েন গোটাটা নিয়ে চলে গেছে। ওইখান থেকে চাবি নিয়ে এসে, চাবি ছিল, চাবি থেকে ওই উপরটা খুলেছে, ওই রুমটা খোলার পর ওই আলমারি খুলতে পারে না। তারপর নিচে গেছি, নিচে আলমারিতে গেছি, নিচে আলমারিতে তারপর গোটাই টাকা ছিল, এতে গোটাতে নিয়ে নিয়েছে, কাগজপত্র করেছে। বাবার সঙ্গে উঠে দেখতে পেয়েছে, বাবাকে আটকাতে যায়, বাবা কিন্তু মারতে যায় মাথায়, কিন্তু পেয়ে যায় হাতে। তা হাতে মানে সঙ্গে বাবা পড়ে যায়, ওরা কিন্তু পালিয়ে যায় এবং সদর দরজাটি ওরা কিন্তু চাবিটি খুলে দিয়েছে। ব্যবসাটা এই আলমারিতে ছিল, ওই ব্যাগের সঙ্গে সোনার কানের সঙ্গে। তুমি কোথায় থাকো? কত? 50,000 টাকা। তুমি কোন জায়গায় থাকো? আমি ওই রুমটাতে থাকি। যখন আমি চিৎকার শুনে যখন আসছি, তখন বাড়ির দিকে আমার লকটি লাগিয়ে নিয়েছে, আমি আর বাইরে বেরোতে পারি না। কতজন ছিল? বাবারা দেখেছে 2 জন, কিন্তু আমার সন্দেহ হচ্ছে আরো কিন্তু বাইরে ছিল। তাছাড়া ভাড়া কারণে নিতে পারবে না, ভাড়াগুলো কিন্তু ভীষণ ভারী, কিন্তু ফুল ভক্তি হয়ে গেছে। পাশাপাশি এলাকাবাসী রাজু ধীবর বলেন, আমরাও তার 2:30-3টের সময় আমাদের পাড়ার ছেলে মেয়েরা সব আসে দেখে। আমরা চেষ্টা করি সকালবেলায় ওই কাজল রুজ থানায় গিয়ে থানাকে ডিউটি অফিসারকে বলে আসে। তার পরিপ্রেক্ষিতে অমিতাভবাবু আসে ইনকোয়ারি দেখে যায়, সব করে যায়। তারপরে আমরা পাড়া থেকে সব ব্যবস্থা করছি কীভাবে কি এটা কি করা যায়, যাতে আর এই ধরনের ঘটনা আর না ঘটে, সেটা আমরাও চেষ্টা করছি। পাড়ার সবাই চিন্তিত যে আমাদের এই পাড়াতে কোনোদিন কোনো কিছু হয়নি। কীরকম চুরি হয়েছে? চুরিটা বড় ব্যাপার নয়, চুরিটা এর পক্ষে অনেকটা, কিন্তু সীমিত চুরি হলেও চুরিটা চুরি। তাই আমরা আমার পাড়ার সব সিনিয়র জুনিয়র সকাল থেকে আমরা সবাই ছিলাম, আমরা পাড়ার সবাই মিলে সবাই ছিলাম, যাতে ভবিষ্যতে আর এই ধরনের না হয় তা আমরা চেষ্টা করব। আপনার নামটা? আমার নাম রাজু। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি,
ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 27 জুলাই বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত মেটেলা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে উপলক্ষে পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই মারাত্মক ভাইরাস ঘটিত রোগটিকে কিভাবে প্রতিরোধ করা যায় ও রোগটির হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা চলে শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে। প্রকৃতপক্ষে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু 2008 সাল থেকে 28 জুলাই দিনটিকে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসেবে পালন করে আসছে। আগামীকাল 28 জুলাই রবিবার হওয়ায় আজ শনিবার 27 জুলাই বিদ্যালয়ে দিনটি পালন করা হয়। প্রধান শিক্ষক কল্যাণ দে জানান, এই রোগটি এমন একটি ভাইরাস ঘটিত মারাত্মক রোগ যা আমাদের লিভারকে ক্ষতিগ্রস্ত করে। আক্রান্ত গর্ভবতী মায়ের কাছ থেকে শিশুর হবার 90% ঝুঁকি থাকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। নিম্নমানের সামগ্রী দিয়ে পিচের রাস্তা তৈরি অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত ভুরকোনা পঞ্চায়েতের হদলা গ্রামে। আজ শনিবার 27 জুলাই সকাল থেকে পিচের তৈরি প্রায় 200 মিটার রাস্তার পিচ সমেত উঠে যেতে থাকে। তারপরেই গ্রামের সাধারণ মানুষরা হাতে করে পিচগুলি ছড়াতে থাকেন এবং সেই পিচগুলি উঠে যেতে গ্রামের মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে রাস্তা তৈরির সঙ্গে যুক্ত কন্ট্রাক্টরের সাহায্যকারীকে আটক রেখে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, একদমই নিম্নমানের সামগ্রী দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা তৈরি করে তারা বেরিয়ে যেতে চাইছেন। একদিনের মধ্যেই রাস্তার পিচ উঠে যাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। অপরদিকে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলামের দাবি, আমার কানে বিষয়টি এসেছে, ইতিমধ্যেই সভাধিপতিকে জানিয়েছি, কোনোভাবেই রিয়াত করা যাবে না। গ্রামের মানুষের স্বার্থে যে রাস্তা তৈরি করা হচ্ছে সেই রাস্তা ঠিকঠাক করতে হবে। এদিন তিনি আরও জানান, না, আমাদের কাছে খবর এসছে এটা, এই কাজটা মূলত পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের কাজ এবং এটা বাঁকুড়া এদের অফিস, জেলাতে বোলপুরে এদের অফিস আছে। আমি যোগাযোগ করেছিলাম, তো এটা দেখলাম জেলা পরিষদের কাজ নয়। তো যেটাই হোক, আমরা আমাদের সভাধিপতিকেও জানিয়েছি এই ব্যাপারটা নিয়ে দপ্তরের সঙ্গে কথা বলা, এবং কাজের ক্ষেত্রে, কাজের মানের ক্ষেত্রে কোনো রকম কোনো আপোষ নয়। হ্যাঁ, কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, শিডিউল মেনে কাজ করতে হবে, এটা আমাদেরও বক্তব্য, এবং আমরা যেখানে জানাবার এটা জানিয়ে দিয়েছি। এগুলো তো মানাই যাবে না, কোনোভাবে এগুলো মানা যাবে না। আমি জানি না বিষয়টা কি, খোঁজ নিয়ে অবশ্যই দেখব। যদি কেউ এরকম কিছু করে থাকে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একদম কাজের মান নিয়ে কোনো রকম কোনো আপোষ নয়, এবং ভালোভাবে যাতে কাজ হয় আমরা সেটা দেখছি। কাটমানির অভিযোগ হচ্ছে, এটা কোনোভাবেই মানা যাবে না, কোনোভাবেই আমরা মানব না এটা, এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খুব পরিষ্কার বক্তব্য আমাদের। জানি না কারা কে কি বলেছে, আমাদের তো জানা নেই, এবং এটা আপনাদের মাধ্যমে শুনছি। যদি এটা সঠিক হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গ্রামবাসীরা বলেন, এই রাস্তা একদম নিম্নমানের হয়েছে, তাই দেখার লোক নাই। কিসের রাস্তা হচ্ছে এটা বিটুমিনের রাস্তা হচ্ছে পিছে আপনার 2 কিলোমিটার। কি অবস্থা আজকে কি দেখলেন? আজকে যা দেখলাম, মানে সে আপনার হাতে করে মাটি উঠেছে, এরকম পিচ উঠছে। কেন কাজটা এরকম করার? কাজটা নিম্নমানের কাজ হচ্ছে, আপনার পিচ দিচ্ছে না, পাথর দিচ্ছে না, নিচে আপনার বেড শক্ত করেনি। কেন করছে না? করছে না কেন সেটা এজেন্সি বলতে পারবে, মাথার উপরে কেউ আছে নিশ্চয়ই। একদমই তাই, মানে যত কম পয়সার মধ্যে করে দিয়ে বেরিয়ে যাবে তত ভালো। কেউ খাচ্ছে হতে পারে, কেউ পয়সা নিচ্ছে হতে পারে। কি মনে করছেন, লোকাল নেতারা কি যুক্ত আছে? থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা তো ধরেন না দেখে বলতে পারবো না। অবশ্যই কেউ না কেউ আছে, না হলে এত নিম্নমানের কাজ কেন হবে? লোকাল নেতা আছে, আমাদের সবাই নেতৃত্ব আছে, বিডিও সাহেব আছে, প্রশাসনিক সভাপতি আছে ব্লকের, সবাই দেখবে এটা। অনেক অসুবিধা, আমি আমাদের সভাপতিকে বললাম
প্রশাসনিক সভাপতিকেও বলেছি, ওনারা আসবে, একটু পরে ভিজিট করবে, ওনারাও বলেছে দেখবো। বিক্ষোভ রোড যে করে যখন প্রথম শুরু করে তখন আমরা বলেছি গ্রামের 2-5 জনে যে এই রাস্তা এইভাবে এই করো, এইভাবেই করো, এইভাবেই চালাও, তুমি রোড কেটে দিলে ঠিক আছে, সাইডে কোনো কিছু নাই তাও ঠিক আছে, কোনো জায়গায় রোলার চালায় নাই, ডাব্লিউবি এর ওপরে রোলার চালাইতে ব্যালেন্স করার পরে সেই ব্যালেন্সের ওপরে চালাই নাই গাড়ি। আমার 100 বার আমি হাল বলে দিয়েছি, ও চাইছে যত শর্টে আমি বেরিয়ে যাই বাস। হ্যাঁ, সে ওই বলবে কাটমানির ব্যাপারটা তো ও বলবে গো, ওটা তো আমারও জানবো কি করে কাটমানি না। হ্যাঁ হ্যাঁ, আমার কাউকে তো দিয়েছে 20,000 সে টাকা আপনার নিয়েছে, আমার ওসবে নাই, আমার ওসবে যাইও না, আর ওসবে আমাদের দরকার না। আমাদের কাজ ভালো নিয়ে আমাদের দাবি। কতটা রাস্তা তৈরি হচ্ছে এখানে, কত মিটার? 2 কিলোমিটার হবে। কি হচ্ছে আজকে, পিচ উঠে এই দেখছেন না পিচ উঠে কি হয়ে গেছে। ছোট ছেলেটা উঠে দিচ্ছে। হ্যাঁ, বাচ্চা ছেলে তো কালকে বিটুমিন করেছে, কালকে করে রোলার তো করেই নাই, তেল বাঁচাবো, তেল পোড়াবো না, সে কন্ট্রাক্টর হেভি। হ্যাঁ না, কন্ট্রাক্টর আসুক আজকে। এখন কি এসেছে? না না, ওই যে একটা চামচা এসেছে, এবার ওই চামচাটা রয়েছে, চামচাটাই মেন। এখন কি কাজ করছে না বন্ধ রেখেছে? না, বন্ধ করে দিয়ে কাজ করবে। এখন কি বন্ধ রেখেছেন? হ্যাঁ, কাজ করে মেরিয়ে দিবে না গায়ের লোকে, কাজ করতে দেয়। রাস্তাটা ভালো নেই আমাদের কথা, আমাদের পয়সার পাতির দরকার নাই, কাজ ভালো নেই আমাদের কথা। খারাপ কাজটা হচ্ছে কেন, কাজের মধ্যে? ওরাই করছে, কাউকে ডাকছে, ও মানা করছে, এই বলো ঠিক আছে মানা করো না, করুক, আবার রাগাড়ি নেই। এতে কি লোকাল নেতা যুক্ত আছে? হ্যাঁ, বিনয় চবে আছে, বিনয় চবে যুক্ত আছে। উনি কি পদে আছে? তা বলছে মনে হয় পঞ্চায়েতের কি বটে বাবু, অত জানা না। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শেখ সবুর। অন্যদিকে বিজেপির তরফে জানানো হয়, আপনার সিউড়ি 1 নম্বর ব্লকের আন্ডারে ভুরকুনা অঞ্চল, তার একটা রাস্তা হয়েছিল যেটা হদলা গ্রামের ওপর দিয়ে গেছে, সে রাস্তার মান এত বাজে, সে বাজে যেখানে রাস্তাতে খাবলালেই পাথর উঠে যাচ্ছে, এবং এটা উঠবে খুব স্বাভাবিক। একটা কন্ট্রাক্টর এই যে সেক্টরের কাজ পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের, সেই সেক্টরটাই প্রায় বন্ধ হবার মুখে। তো একটা কন্ট্রাক্টর কাজ নেবার আগেই যদি তার কাছে 30-40% টাকা নিয়ে নিচ্ছে কাটবানি, তো সে গিয়ে পাথরের সঙ্গে পিচ মেশাবেটা কী করে? তো স্বাভাবিক কারণে পাথর ফেলে দিয়েছে। এইটা নিয়ে তো বেশি হইচই করা, কন্ট্রাক্টরকে দোষী দেওয়ার চোর করার কোনো মানে হয় না। কারণ কন্ট্রাক্টর যে চুরি করছে তার আগের হিস্ট্রিটা দেখতে হবে। যদি 100 টাকার কাজে আগেই 30 টাকা নিয়ে নেয়, তো কন্ট্রাক্টর কাজটা করবেটা কী করে? তো মূল যেখানে কাটমানি, যেটা কাটমানি রিসোর্স যদি বন্ধ করা না হয়, তাহলে কোনো উন্নয়নই হবে না। দিদি শুধু চিল্লেই বেড়াবে, আর চিল্লানোয় কাজ হবে। পশ্চিমবাংলায় কিছু হবে না, রসাতলে যা যাবার চলে গেছে। এখন আগামী দিনে যদি ঈশ্বর কোনো দুর্ঘটনা ঘটায়, তাহলে পশ্চিমবাংলা বাঁচবে, নাহলে পশ্চিমবাংলা এমনিই রসাতলে। এটা সামান্য ভুরকুনা অঞ্চল বা অন্য কোনো জেলা বা অন্য কোনো অঞ্চল ধরে না, গোটা পশ্চিমবাংলা ধরে একই প্র্যাকটিস চলছে। এই জন্য এর কোনো বিহিত আপাতত হবে কোনো দেখা যাচ্ছে না। যতদিন তৃণমূল সরকার চালাবে আর চুরি হবে না, এটা কখনো হয়? সূর্য যেমন ভোর হলে উঠবেই, তেমনি তৃণমূল সরকারের কোনো কাজ, উন্নয়নের কাজ হলে চুরি হবেই। দুটোই কিন্তু নিপাতনে সিদ্ধ, এইটুকু, আর বেশি কিছু বলার নেই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আগামীকাল 28 জুলাই রবিবার বিশ্ব হেপাটাইটিস দিবস। তাই হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল 26শে জুলাই লিভার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের পক্ষ থেকে সিউড়ি সদর হাসপাতাল থেকে বীরভূম CMOH অফিস পর্যন্ত একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। জেলার অতিরিক্ত জেলাশাসক বীরভূম জেলা পরিষদ কৌশিক সিনহা এই পদযাত্রার শুভ সূচনা করেন। পদযাত্রায় চিকিৎসক, শিক্ষক, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক, লিভার ফাউন্ডেশনের বীরভূমের কর্মীবৃন্দ ও সিউড়ি বিদ্যাসাগর কলেজের NCC ও NSS-এর পড়ুয়া অংশ নেন। পদযাত্রা শেষে CMOH অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং সচেতনতামূলক বক্তব্য রাখেন। পদযাত্রায় যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে ছিলেন ADM জেলা পরিষদ ডাক্তার শৈবাল মজুমদার, ডাক্তার কাজল চ্যাটার্জি ও শিক্ষক সচ্চিদানন্দ মুখোপাধ্যায় প্রমুখ। এদিন CMOH ডাক্তার হিমাদ্রি আরি জানান,
তাদের মধ্যেও এটা মানে এই প্রচারটা রাখতে হবে, কারণ তারা হচ্ছে খুব বড় একটা প্রচারের জায়গা। কারণ তারাই বাবা মাকে বলতে পারে যে এটা করলে এই হতে পারে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি কি জিনিস, তারাই কিন্তু বোঝাতে পারে। বাবা মাকে বোঝানোর সবচেয়ে বড় জায়গা কিন্তু ওরা। অতএব আমার মনে হয় এটা স্কুল লেভেলেও আমাদেরও এই প্রোগ্রাম চলে এবং আপনারাও আছেন। আমার মনে হয় আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজটা করি, নিশ্চয়ই আমরা একদিন এটাকে মানে নির্মূল করতে পারবো। আর এর তো অলরেডি চিকিৎসা আছে, অতএব সেই চিকিৎসার মধ্যে আমরা যদি মানুষকে আনতে পারি, সে কিন্তু নিশ্চিতভাবে সুস্থ হয়ে যাবে। আর এর সঙ্গে আমি যেটা আর দুটো কথা বলবো, সেটা হেপাটাইটিস বি সি নিয়ে নয়, সেটা হচ্ছে আমি সব জায়গায় যেটা বলি আবার সেটাও বলছি, টিনেজ ম্যারেজ এবং প্রেগনেন্সি। টিনেজ ম্যারেজ এবং প্রেগনেন্সি আমাদের জেলাতে এখন পশ্চিমবঙ্গের মধ্যে আমরাই কিন্তু প্রথম, যেটা খুব লজ্জাস্কর আর কি। হ্যাঁ, তো এইটা একটু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আমাদের যারা বাবা মা বা গার্ডিয়ান আছে তাদেরকে রিকোয়েস্ট করা যে তারা যেন তাদের মেয়ে বা ছেলেকে নির্দিষ্ট যে বয়সে বিয়ে করানোর কথা সেই বয়সে বিয়ে দিতে হবে। 13 বছর বয়সে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, 14 বছর বয়সে তার বাচ্চা হচ্ছে, বাচ্চা হতে গিয়ে সে PPH হয়ে মারা যাচ্ছে। এই কদিন আগে বোলপুরে একজন মারা গেল 15 বছর বয়স। হ্যাঁ, তার মা কান্নাকাটি করছে, দেখতেও খারাপ লাগছে, কষ্ট লাগছে, কিন্তু কিছু করারও নেই, এমন অবস্থা। তো সেই জায়গায় এই টিনেজ ম্যারেজ এবং প্রেগনেন্সি এটা কিন্তু আমাদের রোধ করতেই হবে এবং রোধ করতে গেলে এটা হচ্ছে 28%। আজকের দিনে আমাদের বীরভূম জেলায় টিনেজ ম্যারেজ এবং প্রেগনেন্সি হচ্ছে 28%, যেটা খুব লজ্জাস্পদ। এবং সেই লজ্জা হাত থেকে বাঁচাতে গেলে একমাত্র আজকের এখানে যারা এসছেন আপনারা আমরা সবাই মিলে কিন্তু করতে পারি। অতএব আমি আশা করব এটাও নিয়েও আমাদের ভাবতে হবে। হেপাটাইটিস বি সি নিঃসন্দেহে একটা মানে মারণ রোগ, এটা নিয়ে নিশ্চয়ই ভাবতে হবে, কিন্তু তার সঙ্গে এটাও ভাবতে হবে যে এই টিনেজ ম্যারেজ এবং প্রেগনেন্সি এটা নিয়েও ভাবতে হবে। পাশাপাশি দিন ডাক্তার শৈবাল মজুমদার বলেন, আগামী 28শে জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। ওই হেপাটাইটিসটা নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষে প্রায় 3 কোটি হেপাটাইটিস বি এবং 55 থেকে 60 লক্ষ হেপাটাইটিস সি পেশেন্ট আছেন। এবং যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে লিভার ক্যান্সার যতজন হচ্ছে তার মধ্যে 50% মানুষের মধ্যে কিন্তু হেপাটাইটিস বি সংক্রমণ হয়ে গেছে। এই যে 3 কোটি সংখ্যা বললাম হেপাটাইটিস বি পেশেন্ট আছে, তার 3/4 লোক কিন্তু জানেই না যে তার মধ্যে হেপাটাইটিস বি সংক্রমণ ঘটে গেছে। এই হেপাটাইটিস বি সংক্রমণটা মূলত হয় অসুরক্ষিত যৌন সংসর্গ, রক্তরস, দূষিত সিরিঞ্জ, দূষিত রেজার ইত্যাদির মাধ্যমে। কিন্তু একসাথে এক ঘরে থাকলে পরে এক বাসন ব্যবহার করলে পরে বা একই চিরুনি ব্যবহার করলে পরে সেই রোগটা কিন্তু ছড়াবে না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের রোগটা প্রতিরোধ করা যেহেতু মূল লক্ষ্য, এই বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আমরা তাই এই প্রচারটা করতে চাইছি। হেপাটাইটিস বির কিন্তু ভ্যাকসিন আসে বাজারে, সেই হেপাটাইটিস বি ভ্যাকসিনটা বাচ্চাদের এখন ন্যাশনাল ইমিউনাইজেশন পলিসিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ভ্যাকসিন দেওয়াটা তারা বাচ্চার ভ্যাকসিনটা পেয়ে যাচ্ছে। যারা বড় তারা সবাই হেপাটাইটিস বি ভ্যাকসিনটা নিয়ে নেন। 3টে ভ্যাকসিন পাওয়া যায়, সেটা বাজারে পাওয়া যাবে। একটা প্রথম 0, তারপরে 1 মাস পরে, একটা 6 মাস পরে, 3টে ভ্যাকসিন নিতে হবে। আর যেটা করতে হবে যে সিরিঞ্জ বারবার ব্যবহার করা চলবে না, রেজার দেখতে হবে একটা ব্লেডই একজন ব্যবহার করবে, এবং আনপ্রোটেক্টেড সেক্সের ক্ষেত্রে এইটা একটু মাথায় রাখতে হবে যেন অবাধ মেলামেশাটা না হয়। এইগুলো যদি আমরা করতে পারি, এই মুহূর্তে সারা বিশ্বে প্রতি 30 সেকেন্ডে একজন করে মানুষ মারা যাচ্ছে। আমরা এই ধ্বংসলীলার থেকে যদি জাতিকে বাঁচাতে চাই তাহলে আমাদের প্রতিরোধ ব্যবস্থাটাকে আরও বেশি জোরদার করতে হবে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বীরভূম জেলার বোলপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে বোলপুর তারাশঙ্কর বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় আজ শনিবার 27শে জুলাই। এদিন সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বোলপুর পৌরসভার উদ্যোগে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূর্তিটি স্থাপন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা জানান, আজকে এখানে তারাশঙ্কর বিদ্যাপীঠ, তারাশঙ্করের অনুপ্রেরণায়
সহযোগিতা এটা তৈরি হয়েছে স্কুলটা, তাই এখানে একটা ওনার মূর্তি প্রতিষ্ঠা আজকে উদ্বোধন হলো। বাচ্চারা যাতে পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীরা তারাশঙ্কর সম্বন্ধে জানতে পারে, এই মূর্তি দেখলে তাদের জিজ্ঞাসা থাকবে বা শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞেস করবে ইনি কে, এবং তারাশঙ্কর সম্বন্ধে তারা জানতে পারে। কারণ এখনকার দিনের ছেলেমেয়েরা বাচ্চারা এই মোবাইলের যুগে আমাদের মনীষীদের ভুলে যাচ্ছে, তারা জানতেই পারছে না। তাই তাদের যে জানা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাই জন্য প্রতি মনীষী বা যারা স্বাধীনতা সংগ্রামী তাদের জন্মদিন মৃত্যুদিন আমাদের নবান্নতে পালিত হয়, যাতে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা জানতে পারে, তাদের সম্বন্ধে জানতে পারে। তাই এখানে তারাশঙ্করের মূর্তিটা করা হলো। আমাদের বোলপুর পৌরসভার চেয়ারম্যান উনিও ছিলেন কমলা ঘোষ, এবং বোলপুর পৌরসভার সহযোগিতায় এই স্কুলের সহযোগিতায় এই মূর্তিটা বসানো হয়েছে এবং আজ তার উদ্বোধন হল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বীরভূম জেলার বোলপুরের বিশিষ্ট চিকিৎসক, 1 টাকার ডাক্তার নামে পরিচিত ছিলেন ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। তিনি এমন একজন ডাক্তার ছিলেন, মানুষ তাকে ভগবান বলে আখ্যা দিয়েছিলেন। কারণ তিনি যে গরিবের ডাক্তার ছিলেন, গরিব মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম করে মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়াতেন। এমনকি শেষ বয়সেও লোকের বাড়ি গিয়ে গিয়ে চিকিৎসা করতেন। ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়কে এলাকার মানুষ এক ডাকে চিনতেন, তিনি 1 টাকার ডাক্তার। এবছর তার 2য় বর্ষ মৃত্যুদিন স্মরণ করা হয়। এই স্মরণ সভায় বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ সহ বোলপুরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বর্তমানে গ্রামগঞ্জের বেশিরভাগ মহিলারাই কম বেশি ডিজিটাল লেনদেন করেন। সেই ডিজিটাল লেনদেনের সুযোগ নিয়ে এক শ্রেণীর জালিয়াত চক্র সক্রিয় গ্রামগঞ্জের সাধারণ মানুষকে, বিশেষ করে মহিলাদের প্রলোভনের ফাঁদে ফেলে সর্বশান্ত করছে। তাই বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া সিএসসি সেন্টারের সহযোগিতায় আয়োজন করা হয়েছিল আর্থিক লেনদেন সচেতনতা শিবিরের। আজ 27 জুলাই শনিবার মোট 50 জন মহিলা এই শিবিরে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির নারী ও সমাজ কল্যাণ কর্মাধ্যক্ষ চিত্রলেখা রায়, তাঁতিপাড়া সিএসসি সেন্টারের কর্ণধার গিরিধারী দাস, সমাজসেবী স্বাধীন দাস বৈষ্ণব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে ভারতবর্ষের 1000টি গ্রামে এই ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার মধ্যে আমাদের বীরভূম জেলায় 4টি গ্রামকে বেছে নেওয়া হয়েছে, যেসব গ্রামগুলিতে ডিজিটাল লেনদেন বেশি হয়, যার মধ্যে তাঁতিপাড়া অন্যতম। আজকের এই সচেতনতা শিবিরের অনুষ্ঠান থেকেই শিবিরে অংশগ্রহণকারী সকলের হাতে তুলে দেওয়া হয় সবুজায়নের লক্ষ্যে 1টি করে গাছ। এদিন রাজনগর পঞ্চায়েত সমিতির নারী ও সমাজ কল্যাণ কর্মাধ্যক্ষ চিত্রলেখা রায় জানান, আজকে সিএসসি গ্রুপে অনেক কিছু আমাদেরকে শেখা হলো, আর মহিলাদেরকে সচেতন করা হলো ডিজিটালের জন্য, কীভাবে ওনারা সচেতন হবে, ডিজিটালে ওরা কীরকম লেনদেন করবে, ব্যাংকিং নিয়ে, তারপরে কেসের ব্যাপার নিয়ে, লোন নিয়ে, এসব নিয়ে সব কিছু আলোচনার জন্য ওরা সচেতন হোক। আর এটা যে আয়োজন করা হলো আমার ভাই, ছোটো ভাই গিরিধারী ঋত্বিকের পক্ষ থেকে, আর এটা খুব ভালো যেন মহিলাদেরকে সচেতন করার জন্য ওনার একটা পক্ষ নিয়েছে, এরকমভাবে মহিলারা সচেতন হয়, এটা আমরাও চাইছি। আর আমি একটা শিশু নারী কল্যাণ দপ্তর থেকে পঞ্চায়েত সমিতি চিত্রলেখা রায়। পাশাপাশি সিএসসি সেন্টারের কর্ণধার গিরিধারী দাস বলেন, আজ তাঁতিপাড়া সিএসসির পক্ষ থেকে ভিসা আমাদেরকে মেন স্পন্সর, এটা একটা সিএসআর প্রজেক্ট। আমরা গ্রামের 50 জন মতো মহিলা পুরুষ এসসি এসটি কমিউনিটি থেকে বেসিক্যালি ওনাদের নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম, যেখানে কি হয় আমাদের গ্রামে তো আস্তে আস্তে ডিজিটাল ট্রানজ্যাকশান বাড়ছে, এবার প্রচুর ফ্রড জালিয়াতির কেস প্রতিদিনই আমরা শুনতে পাই, বিভিন্নভাবে টাকা চোট হয়। তো সেটা যাতে না হয় তার জন্য আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো পঞ্চায়েত সমিতি থেকে শিশু নারী কল্যাণ বিভাগে চিত্রলেখা দিয়ে এসেছিলেন, উনিও ওনার বক্তব্য রেখেছেন। আমরা কিছু ওখান থেকে ডিপার্টমেন্ট থেকে কিছু ভিডিও পেয়েছিলাম, যেগুলো ফুটেজগুলো সবাইকে দেখালাম প্রজেক্টের মাধ্যমে। তো সবাই খুব খুশি হয়েছে, আগামী দিনে যাতে সচেতন হতে পারে
সবাই সেটা শিখেছে, আমরা শেখাতে পেরেছি, হয়তো সবাই সচেতন হতে পারে সেই চেষ্টা আমাদের আছে এবং খুব ভালো লাগলো প্রোগ্রামটা করে, আমাদেরও খুব ভালো লাগলো। আপনার নাম? আমার নাম গিরিধারী দাস, আমি দাঁতিপাড়া সিএসসির পরিচালক। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। কমরেড মতিউর রহমান ও অরুণ মিত্রের স্মরণসভা আয়োজন করা হয় সিউড়ির ডিআরডিসি হলে শনিবার 27 জুলাই। এদিন এই স্মরণসভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম সহ ডাক্তার রামচন্দ্র ডোম, রাজ্য কমিটির নেতা থেকে শুরু করে মৃত পরিবারের সদস্যরা সহ একাধিক সিপিআইএমের কর্মী সমর্থকরা। দুই মহতী কমরেডের মাহাত্ম্য সহ তাদের প্রশংসনীয় বক্তব্য তুলে ধরলেন সকলেই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূমের ইলামবাজার ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এলাকার 2024-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আজ শনিবার 27 জুলাই দুপুরে ইলামবাজার বলাকা অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ অনুষ্ঠান। এদিন উপস্থিত ছিলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর মহকুমা শাসক অয়ননাথ, ইলামবাজার ব্লকের বিডিও অনির্বাণ মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্ত শাহ হালদার, সহসভাপতি দুলাল চন্দ্র রায়, মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু প্রমুখ। এদিন প্রায় 36 জন কৃতীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। তাদের মধ্যে মাধ্যমিকের 11 জন, উচ্চ মাধ্যমিকের 15 জন পড়ুয়ার হাতে এবং বিভিন্ন মাদ্রাসা স্কুল থেকে প্রায় 9 জন পড়ুয়াকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের এক ছাত্রীকে ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়। উল্লেখ্য, মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের তৃতীয় এবং মেয়েদের মধ্যে প্রথম পুষ্পিতা বাসুরির হাতে প্রথম সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন পুষ্পিতা বাসুরি জানান, খুবই ভালো লাগছে, মানে এইভাবে সকলের সামনে সম্মানিত হওয়ার আনন্দই আলাদা, এবং যে অনেক গুণী মানুষদের মানে সান্নিধ্য পেলাম, তাদের সামনে থেকে পুরস্কার নেওয়া একটা আলাদাই অনুভূতি, ভালো লেগেছে। ওনারা বললেন যে ছাত্রছাত্রীদের পড়াশুনো করতে হবে এবং ওনারা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এতে তো অনেক ছাত্রছাত্রীর উপকার হবে এবং আমি এতে খুবই খুশি, এবং আমি এখন তো সায়েন্স নিয়ে পড়ছি এবং পরবর্তীতে আমার সায়েন্স নিয়ে রিসার্চ করার ইচ্ছা আছে। আমার 700-র মধ্যে 691। নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল। পুষ্পিতা বাসুরি। সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।